আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শঙ্কর রচিত উপন্যাস কত অজানারে। আজ পর্ব ৩। ব্যারিস্টার বোসের দারিদ্র্যক্লিষ্ট কঙ্কালসার চেহারাটা ক্রমশ আমার খুব পরিচিত হয়ে উঠল। এটাচি কেস হাতে তিনি চেম্বারে আসেন। সেই তালিমারা প্যান্ট, তেল চিটচিটে শার্ট এবং টাই, সেই ক্যাম্বিসের জুতো। সেই একই ভঙ্গিতে এটাচি কেস এবং ব্রিফের বান্ডিল নামিয়ে জিজ্ঞাসা, সাহেব ভেতরে আছেন? ভিতরে প্রবেশ এবং সাহেবের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা ও প্রস্থান। ইদানিং প্রায় তিনি চেম্বারে আসছিলেন। আগে মাসে একবারের বেশি দেখা হতো না, কিন্তু সময়ের ব্যবধান কমতে কমতে সপ্তাহে ২-৩ বার হাজিরা দিতে লাগলেন ব্যারিস্টার বোস। ফলে সাহেবের কাজে ক্ষতি হয়। গল্পে বসলে মিস্টার বোস সহজে উঠতে চান না। কেসের কাগজপত্র ফেলে সাহেবকেও কথা বলতে হয়। আড়ালে অস্বস্তি অনুভব করেন তিনি। দুপুরবেলায় সময় নষ্ট করা সম্ভব নয়, বিশেষ করে যার ১ ঘন্টার মূল্য বেশ কয়েক মোহর। বোসের কি কোনো কাজকর্ম নেই? একদিন সাহেবকে জিজ্ঞাসা করলাম। ম্লান হেসে তিনি বললেন, বেচারা ব্রিফ পায় না, কিন্তু ওর হাতে তো সবসময় ব্রিফের বান্ডিল থাকে। সাহেব আবার হাসলেন। ওগুলো বাসি ব্রিফ, পড়লে দেখবে একটারও বয়স ২০ বছরের কম নয়। ডাক্তারদের স্টেথিস্কোপের মতো ব্যারিস্টারদেরকেও ব্রিফ হাতে রাখতেই হয়, মক্কেল থাক আর না থাক। ব্রিফ রহস্য আমার জানা ছিল না। নতুন জ্ঞান সঞ্চয়, তাই মনে মনে বেশ ধাক্কা খেলাম। আরেকদিন বোস এটাচি কেস এবং ব্রিফের বান্ডিলটা আমার টেবিলে রেখে সাহেবের সঙ্গে দেখা করতে গেলেন। একটু পরে সুইং ডোরের ফাঁকা দিয়ে দেখলাম বোস কয়েকটা নোট পকেটে রাখছেন। বলছেন, মেনি থ্যাঙ্কস, এখন উঠি, অনেক কাজ পড়ে আছে। কাজ থাকলে এখানে আর সময় নষ্ট করতে বলতে পারি না। সাহেবের উত্তর কানে এলো। ভারিক্কি চালে গটমট করে বোস বেরিয়ে গেল। টাকার পরিমাণটা জানতাম না, সাহেবও বলেনি আমাকে, কিন্তু বোসের ঘন ঘন আবির্ভাবে অর্থনৈতিক দিক দিয়ে সাহেব যে লজ্জিত হচ্ছেন তা বুঝতে পারি। বোস এসেই চাপা গলায় কিছুক্ষণ কথা বলেন এবং সাহেব পকেট থেকে টাকা বার করে দেন। মুখে কিছুই বলতে পারেন না। শেষে একদিন আমি বললাম, বোস এবার এলে আভাসে খানিকটা বুঝিয়ে দেব। নিজের পক্ষে সেটা সম্ভব নয় বলেই সাহেব প্রথমে কিছুতেই রাজি হন না, কিন্তু পরে নিতান্ত অনিচ্ছা সহকারে মত দিলেন। একদিন সকালে বোস এলেন। অ্যাটাচি কেসটা নামিয়েই জিজ্ঞাসা করলেন, সাহেব আছেন? কথাটা কিভাবে পারবো পূর্বাহ্নেই মনে মনে রিহার্সেল করে রেখেছিলাম, কিন্তু বোসের চালচলন ও ব্যবহারে এমন একটা প্রখর ব্যক্তিত্ব আছে যে ঘটনাস্থলে সব গোলমাল হয়ে গেল। সংকোচ বোধ করতে লাগলাম। যথাসম্ভব মনোবল সঞ্চয় করে বললাম, হ্যাঁ আছেন, তবে কাজে ব্যস্ত। যদি কিছু মনে না করেন, আপনার কি প্রয়োজন এই স্লিপটাতে লিখে দিন। চমকে উঠলেন বোস। উত্তেজনায় থরথর করে তার দেহ কাঁপতে লাগলো। কি বললেন? স্লিপ? স্লিপ দিয়ে দেখা করতে হবে? প্রস্তুত ছিলেন না তিনি। আকস্মিক আঘাতে তার সুপ্ত আত্মসম্মানবোধ জেগে উঠেছে। তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যে চোখ নামিয়ে নিলাম। মনে হলো যে অসংখ্য রঞ্জন রশ্মির তরঙ্গ আমার ভেতরে প্রবেশ করে সবকিছু দেখে নিচ্ছে। প্রস্তুত হয়ে রইলাম। অপ্রীতিকর কথা শুনতেই হবে তার কাছে। কিন্তু মুহূর্তেই পরিবর্তন। তার মুখমণ্ডল শান্ত হয়ে গিয়েছে। চোখের আগুন দপ করে জ্বলে উঠে নিভে গিয়েছে। কোনো কথা নয়, এটাচি কেস এবং ব্রিফের বান্ডেলটা হাতে তুলে নিয়ে দরজার দিকে পা বাড়ালেন। লজ্জিত কণ্ঠে বললাম, চলে যাচ্ছেন কেন? মুখ ফিরিয়ে তিনি একবার আমার দিকে তাকালেন, চোখ কুঞ্চিত করলেন, কিন্তু উত্তর দিলেন না। শুধু তার দ্রুত গতিতে বেরিয়ে যাওয়ার শব্দই কানে বাজতে লাগলো। আমি বিমূঢ়। সম্বিত ফিরে এলে বেদনা বোধ করলাম। ব্যারিস্টার বোসকে অপমানের উদ্দেশ্য আমার ছিল না। যথাসময়ে সাহেবকে সব বললাম। শুনে তিনি নির্বাক নিস্তব্ধ হয়ে বসে রইলেন। মনের গোপন কোণে তিনি আঘাত পেয়েছেন, লজ্জিত হয়েছেন। সামনের একখানা মোটা বইয়ের দিকে দৃষ্টিপাত করে তিনি বললেন, বোস চলে গেল? না, খুব অন্যায় করেছি। আমি বললাম, কোনো রূঢ় কথা বলিনি তাকে। সাহেব আমার মুখের দিকে তাকালেন। সে কথা বলছি না, আমারই অপরাধ। তার মনের আকাশে বিষণ্ণ মেঘ ক্রমে ক্রমে জমে উঠছিল। বোধ করি তাই তিনি ধীরে ধীরে ব্যক্ত করলেন বোসের কাহিনী। হাতে কাজ ছিল,
সেগুলো পাশে সরিয়ে রেখে তিনি বললেন, এসব তো রোজই আছে, তোমাকে আগে বলিনি। বোস আমার বহুদিনের পরিচিত, সে আমার সহপাঠী। আপনার সহপাঠী? ধিক্কারে মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছিল আমার। হ্যাঁ, আশ্চর্যভাবে পরিচয় হয়েছিল তার সঙ্গে। ছাত্রজীবনের কথা, বেশ ছিল দিনগুলো। সাহেব বলছেন, আমি শুনছি। তখন আমরা ক্যামব্রিজে পড়ি। ওখানকার কয়েকজন ছাত্র মিলে বুলডগ নামে যত রাজ্যের গোলমেলে খবর বোঝাই এক পত্রিকা বার করত। কাগজটাকে ভয় করতো না এমন লোক ক্যামব্রিজে ছিল না। মাসের 3 তারিখে ছাত্র শিক্ষক সকলে তটস্থ। কে জানে বুলডগ কাকে কামড় দিয়েছে। আমাদের নিজেদের ছোট্ট একটা সাহিত্য আসর ছিল, বুলডগের নজর সেটার উপরে পড়ল। আসরের কীর্তি কাহিনী ব্যঙ্গ করে বুলডগে যে লেখা প্রকাশিত হলো, তাতে ছাত্র সমাজে আমাদের মুখ দেখানো প্রায় দায় হয়ে দাঁড়ালো, এমনকি আসর ভাঙবার দাখিল। ভয়ঙ্কর রেগে একদিন সম্পাদকের সঙ্গে দেখা করতে চললাম। সম্পাদক জন ক্রফোর্ড, আমাদের পাশের কিংস কলেজের ছাত্র। উত্তেজনার মাথায় অনেক কিছু শুনিয়ে দিলাম। ক্রফোর্ড হেসে বলল, প্রবন্ধটি বিশেষ প্রতিনিধি লিখিত, একটু অপেক্ষা করলেই নাকি লেখকের সঙ্গে দেখা করা যাবে। একটু পরে এক সুদর্শন যুবক ঘরে ঢুকল। মিষ্টি হাসিতে সারা মুখখানি ভরে আছে। গৌরকান্তি, কালো কুচকুচে চুল, নিখুঁত বেশবাস, হাতের চওড়া কবজি দেখলেই বোঝা যায় স্পোর্টসম্যান। ক্রুফোর্ড পরিচয় করিয়ে দিল, এই নিন আপনার লেখক, যা কিছু বলার একেই বলুন। মিস্টার বোস, সেন্ট কলেজের ছাত্র, ইন্ডিয়া থেকে পড়তে এসেছে। আমি স্তম্ভিত। ইংরেজি যার মাতৃভাষা নয় সে এমন সুন্দর লিখতে পারে? বিদেশে পড়তে এসে মাথায় এত দুষ্টু বুদ্ধি খেলে? রাগ দেখানোর কোনো সুযোগই দিল না বোস। বলল, বদ্ধ ঘরে ঝগড়া করা আমার পোষায় না, এসব খোলা মাঠে জমে ভালো। সম্মোহনী শক্তি আছে বোসের, প্রতিবাদ করতে পারলাম না। ক্রোফোর্ডের ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বায়রন স্কুলের ধারে হাজির হলাম আমরা। কতদিনের প্রাচীন স্মৃতি। ছাত্রাবস্থায় লর্ড বায়রন এই পুকুরের সামনে বসতেন, কখনো ছেলে মানুষের মতো ক্রীড়াচ্ছলে ঝাঁপিয়ে পড়তেন জলে। পুকুর পাড়ে বসে আমরা বায়রনের দিনের কথা ভাবছিলাম, বোস বক্তা আর আমি শ্রোতা। সন্ধ্যা ঘনিয়ে আসতে আমরা উঠে পড়লাম। হঠাৎ মনে পড়ল, ঝগড়া করার জন্য এসেছিলাম আমরা। বোস নিজেই বলল, বাকযুদ্ধটা আজ হলো না, ঠিক আছে, তোলা থাকলো, আরেকদিন আসুন, সুদে আসলে ঝগড়া করা যাবে। ঝগড়ার দিনটা ক্রমশ পিছিয়ে গেছে এবং শেষ পর্যন্ত তামাদি। হাতাহাতি করতে এসে অন্তরঙ্গ বন্ধুত্ব। বোসের আড্ডা সভার আমি অন্যতম মেম্বার। বাবার একমাত্র সন্তান বীরেন বোস। বন্ধু বান্ধবদের পেছনে 2 হাতে খরচ করে। একা কিছু খাওয়া, একা থিয়েটারে যাওয়া বোসের কল্পনার অতীত। কোথাও পিকনিক হবে, খাবারের দায়িত্ব সে জোর করে নিজের ওপর নেবে। 5টা কি 10টা টাকা আজ তার কাছে কত মূল্যবান, অথচ একদিন কথায় কথায় সে 2-3 পাউন্ড খরচ করে দিয়েছে। বোস ছবি আঁকে, ঘোড়ায় চড়ে, ছুটির দিনে বন্দুক কাঁধে শিকারে বের হয়, অব্যর্থ তার লক্ষ্য। সারাদিন জলা জঙ্গলে ঘুরে সন্ধ্যার আগে যখন সে ফেরে, তখন তার ঝুলিতে বেশ কয়েকটা বন্য পাখি। গুনগুন করে সে নিজের ভাষায় গান গাইত। আমরা বুঝতাম না, তবু ভালো লাগতো। বোসের হোস্টেলে ঘরের একটা কোণে ছোট্ট কটেজ পিয়ানো ছিল। কত সন্ধ্যায় তার বাজনা শুনেছি। সে উঠে এসেছে, আমি বাজাতে আরম্ভ করেছি। বাজনায় বিভোর হয়ে সময় ভুলে গিয়েছি। তারপর হঠাৎ দূরে ট্রিনিটি কলেজের ঘন্টা শুনে চমকে উঠেছি। রাত অনেক। বোস তখনও বিভোর, সুরের মূর্ছনায় সম্পূর্ণ মগ্ন। কোনোদিন বা কাব্যচর্চা, বায়রন, শৈলী কিংবা কিটস। বীরেন বোসের আরেক রূপ ছিল। কলেজের পড়াশোনার বাইরে যত রাজ্যের দুষ্টুমি তার মাথায় খেলে যেত। কোনো মতলবের প্রয়োজন হলে বন্ধুবান্ধবরা তার পরামর্শ নিতে ছুটে আসতো। বোস বলতো, ভেবেছিলাম বিলেত থেকে ব্যারিস্টারি শিখে দেশে প্র্যাকটিস করব, এখন দেখছি ইচ্ছে করলে এখানে ব্যবসায়ী ফাঁদতে পারি। বোসের বহু কীর্তির একটা আজও মনে পড়ে। ডক্টর ডেভিস ছিলেন ল্যাটিনের প্রধান অধ্যাপক। তার পাণ্ডিত্যের খ্যাতি জগৎজোড়া, কিন্তু অনেক ক্ষেত্রে যা হয়, অধ্যাপক হিসেবে তিনি একেবারে ব্যর্থ। মানুষ হিসেবে কিন্তু তার তুলনা হয় না। অবিবাহিত অধ্যাপকের সংসারে কোনো আকর্ষণ নেই।
ছাত্রদের কিসে উপকার হয়, কিভাবে তাদের সাহায্য করা যায়, এই চিন্তায় তিনি ডুবে থাকেন। ছাত্র মঙ্গলের অদম্য আগ্রহে অধ্যাপক ডেভিস মাঝে মাঝে উদ্ভট কিছু করে বসতেন। একবার ডক্টর ডেভিসের মাথায় ঢুকলো যে তার ছাত্রদের জ্যাম ও জেলির পেছনে অনেক খরচ করতে হচ্ছে। সঙ্গে সঙ্গে মনস্থির, সুলভ মূল্যে জেলি তৈরি করতে হবে। ল্যাটিনের অধ্যাপক আহার নিদ্রা ত্যাগ করে জেলি তৈরির বিভিন্ন মশলা নিয়ে রান্নাঘরে রাতের পর রাত কাটাতে লাগলেন। চারদিক কটু গন্ধে ভরপুর হয়ে গেল। অধ্যাপকের কিন্তু কোনো খেয়াল নেই। মোটা মোটা বই নিয়ে তিনি রান্নাঘরে বসে আছেন, আর সামনের কড়াইয়ে জেলি তৈরি হচ্ছে। কোনো বাধা তিনি মানবেন না। বাজারের জেলির পেছনে ছাত্রদের অপচয় বন্ধ করতেই হবে। অবশেষে অধ্যাপক ডেভিসের জেলি আন্ডার গ্র্যাজুয়েট বাজারে বেরোলো। অতি সুলভ মূল্য, মাত্র 1 পেনিতে 1 শিশি। তিনি নিজে প্রত্যেক হোস্টেল ঘুরে ঘুরে দেখতে লাগলেন ছাত্ররা এখনো অন্য জেলি কিনে পয়সা নষ্ট করছে কিনা। অধ্যাপক ডেভিসের জেলি স্বাদে এবং গন্ধে অতুলনীয়, মুখে দিলে বমি হওয়ার উপক্রম। প্রতিবাদে ফল নেই, কারণ অধ্যাপক ডেভিসের জেলি হাইজিনিক, রসনা তৃপ্ত না হলেও আখেরে ফল দেবে। জেলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শেষে কয়েকজন ছাত্র মিলে বোসের শরণাপন্ন হলো। মন্ত্রণা পরিষদের গোপন বৈঠক বসত, আমরা কিছুই জানতে পারিনি। দিন 10 পরে ক্যামব্রিজ শহরে সেদিনের প্রভাতী সংবাদপত্রে অবাক হয়ে সকলে এই বিজ্ঞাপনটা পড়ল। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ল্যাটিনের প্রধান অধ্যাপক আমি, ডক্টর জন ডেভিস, এত দ্বারা সর্বসমক্ষে বিখ্যাত জেলি প্রস্তুতকারক মেসার্স কাইলার অ্যান্ড কোম্পানির নিকট উক্ত কোম্পানির ছাপমারা শিশিতে নকল জেলি বিক্রয়ের জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি ও অঙ্গীকার করিতেছি যে ভবিষ্যতে কখনো এরূপ কাজ করিব না। পরে অনুসন্ধান করে জানলাম যে অধ্যাপক ডেভিস জেলি তৈরির পর খেয়াল করলেন যে জেলি রাখার জন্য কোনো শিশি আনা হয়নি। তার ঝি তখন কাছাকাছি হোস্টেলে যত খালি শিশি ছিল নিয়ে আসে। দুর্ভাগ্যক্রমে শিশুগুলো কাইলার অ্যান্ড কোম্পানির নামাঙ্কিত। এই খবরটুকুই কাইলার অ্যান্ড কোম্পানিকে জানিয়ে দেওয়ার বুদ্ধি বোস সেদিন দিয়েছিল। ক্যামব্রিজের পাঠ শেষ করে আমরা দুজনেই ব্যারিস্টারি পড়তে লন্ডনে এলাম। আমি গেলাম ইনার টেম্পলে, আর বোস লিংসিনে। বেশিরভাগ ভারতীয় ছাত্রই লিংসিনে যেত সে সময়। বোসের সঙ্গে ঘনিষ্ঠতা অনেক কমে এলো, তবে একেবারে সম্পর্কচ্ছেদ নয়। পত্রালাপ তো ছিলই, তাছাড়া ছুটি ছাটাই সে আমার ফ্ল্যাটে আসতো, আমিও মাঝে মাঝে তার কাছে যেতাম। বোস আতিথ্যের কোনো ত্রুটি রাখতো না। খাওয়া দাওয়া, এমনকি প্রায় থিয়েটারের টিকিটও কাটা। কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। সেই চিরপরিচিত সদাহাস্যময় আনন্দের প্রশোভন। আমরা গল্প করেছি, কবিতা পড়েছি, আর শুনেছি সুন্দরবনের জঙ্গলে বোসের বাবার শিকার কাহিনী। ম্যানচেস্টার গার্ডিয়ান পত্রিকায় বিশেষ প্রতিনিধির কাজ পেয়ে এক ছুটির সময় আমাকে জার্মানিতে যেতে হলো। সমস্ত জার্মানি পরিভ্রমণ করে মাস কয়েক পরে লন্ডনে ফিরে এলাম। ইতিমধ্যে বোসের সংবাদ রাখতে পারিনি, তাই সুযোগ পেয়েই দেখা করতে গেলাম। প্রথম দর্শনেই চমকে উঠলাম। বোসকে একেবারে অন্য মানুষ লাগছে। আগেকার মতো আমাকে দেখে সে উল্লাসের চিৎকার করে উঠল না। মুখে চোখে অত্যধিক গাম্ভীর্যের ছাপ। বেশ অস্বস্তি বোধ করলাম। মামুলি কথাবার্তার পর সেদিনের মতো বিদায় নিলাম। সপ্তাহখানেক পরে এক সন্ধ্যায় বোস আমার ফ্ল্যাটে দর্শন দিল। রাতের মতো তাকে থেমে যেতে বললাম। বোস আপত্তি করল না। ইতিমধ্যে ব্যারিস্টারি পরীক্ষায় দুজনেই সাফল্য লাভ করেছি। ডিনার সেরে আমরা ফায়ার প্লেসের সামনে এসে বসলাম। দুজনের মুখেই পাইপ। প্রথমে কোনো কথা নেই, শুধু পাইপের ধোঁয়ায় ড্রয়িং রুমের আলোটা ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। বেজায় শীত বাইরে, ফায়ার প্লেসে আগুন গনগন করছে। বোস অবশেষে নিঃশব্দতা ভেঙে জিজ্ঞাসা করলো ভবিষ্যৎ সম্বন্ধে আমি কি প্ল্যান করেছি। বললাম এখনো ঠিক করে উঠতে পারিনি, খুব সম্ভবত ব্যারিস্টারি করব না। আলোচনা জমে উঠল। বিষয় অনেক, ক্যামব্রিজের ছাত্র জীবন, আমার জার্মানি ভ্রমণ ইত্যাদি। হঠাৎ বোস বলে উঠল, আজ কেন এলাম জানো? না, কেন? বোস গম্ভীর হয়ে উঠল। একটু পরে বুক পকেট থেকে একটা ছবি বার করে আমার সামনে ধরল। চিনতে পারো? চিনতে না পারার কোনো কারণ নেই। বোস যাদের বাড়িতে পেইং গেস্ট, সেই মিস্টার অ্যান্ড মিসেস ডেভেনহামের মেয়ে এমিলি। বোসের পকেটে এমিলি ডেভেনহামের ছবি। আমি তো অবাক। আরো অবাক হলাম যখন আমার পিঠে একটা হাত রেখে বোস বলল, এমিলিকে বিয়ে করছি। কংগ্রাচুলেশন, এই তো বিরচিত কার্য। কর্মর্দনের জন্য হাত বাড়িয়ে দিলাম। নিতান্ত ঠান্ডাভাবে বোস তার হাতটা এগিয়ে দিল। পাইপের ধোঁয়া ছাড়ল, বলল,
আমাদের দেশে বাপ মায়ের অমতে বিয়ে করাটা রীতি নয়, হয়তো অনেক গঞ্জনা সইতে হবে। মা বেঁচে থাকলে কান্নাকাটি করতেন, কিন্তু তিনি অনেককাল চোখ বুজেছেন। আর বাবা, সে যা হয় হবে। হোস্টের মেয়েকে ভালোবাসার মধ্যে থ্রিল আছে। আমি বোসকে উৎসাহ দিলাম। সত্য কথা বলে বোস এক মুখ ধোঁয়া ছাড়ল। আমাদের মতো গোড়া দেশেও এমন ঘটনা ঘটেছিল। সেদিন বোসের মুখে তোমাদের কচ ও দেবযানীর গল্প শুনেছিলাম। সুন্দর কাহিনী। সর্বদেশের শিষ্য এবং গুরুকন্যাদের কাহিনী। গুরুগৃহে শিক্ষা সমাপ্ত করে বিদায় নেবার কাল সমাগত। কচ গুরুকন্যা দেবযানীর সঙ্গে শেষ দেখা করতে এলেন। দেবযানী, আমার যাওয়ার সময় হয়েছে, তাই দেখা করতে এলাম। মধুকণ্ঠে দেবযানী জিজ্ঞাসা করলেন, তোমার সকলে অভিলাষ পূর্ণ হয়েছে তো? প্রশ্নের ইঙ্গিত কচ ধরতে পারলেন না, তাই বললেন, হ্যাঁ সুন্দরী, আমার জীবন কৃতার্থ, আমার সকল আশা চরিতার্থ। অভিমানিনী গুরুকন্যা তখন মনে করিয়ে দিলেন, হে উদাস দর্শন যুবক, ভেবে দেখো, কত উষায়, কত জ্যোৎস্নায়, কত অমানিসায় এই পুষ্পগন্ধ ঘন বনে তুমি আমার প্রতি সলজ্জ দৃষ্টি হেনেছ। সে কি আমি দেখিনি? আমার হৃদয় কি সঙ্গে সঙ্গে কেঁপে ওঠেনি? পৃথিবীর সকল কচ ও দেবযানীর উপাখ্যান অভিশাপ বর্ষণে শেষ হয় না। কাচের প্রশস্ত উষ্ণ বক্ষে ব্রীড়া বিধুরা দেবযানীরা অনেক সময় ঝাঁপিয়ে পড়ে। অন্তত বীরেন বোস ও এমিলি ডেভেনহামের ক্ষেত্রে তাই হয়েছে। তবু আমার কেমন আশ্চর্য মনে হয়েছে, এমিলি ডেভেনহাম কুৎসিত না হলেও সুন্দরী নন। একদা ক্যামব্রিজে এই বীরেন বোস অনেক সুন্দরী ইংরেজ তরুণীর জীবনে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি অন্তত দুজনের কথা নিশ্চিত জানি। নিউনহাম কলেজের বেরিল এবং ভেরোনিকার পাশে এমিলি সৌন্দর্য এবং বংশগৌরব কোনোটাতেই দাঁড়াতে পারে না। আগুনের দিকে পতঙ্গের মতো তারা দুজনে বোসের দিকে ছুটে এসেছিল। বোসও বাধা দেয়নি। একসঙ্গে ঘুরে বেরিয়েছে, ক্যাফেতে মুখোমুখি বসে গল্প করেছে, বড় বড় চিঠি লিখেছে। তারপর বেরিল হিউম তার মনের কথা জানিয়েছে। বীরেন নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করেছে। ভেরোনিকা সাদারল্যান্ডও একই ভুল করেছিল। বীরেনের কাছে সে মরমে আঘাত পেয়েছে। নির্বিকার চিত্তে বীরেন বলেছে, জীবনটা স্পোর্টসম্যানের মতো নিতে হবে, সেন্টিমেন্টাল হয়ে লাভ নেই। কেমব্রিজের প্রত্যাখ্যান এবং আজকের আকস্মিক আত্মসমর্পণের কোনো যুক্তি খুঁজে পাইনি, কারণ অনুসন্ধান ছেড়ে দিয়েছি ব্যর্থ হয়ে। প্রবোধ দিয়েছি মনকে। বোসের ভালো লেগেছে এমিলিকে, সেই যথেষ্ট। গিয়েছিলাম বীরেন বোস আর এমিলি ডেভেনহামের বিয়েতে। কিছুদিন পরেই সস্ত্রীক বীরেন বোস ভারতবর্ষের পথে রওনা হলো। বোম্বাই থেকে বীরেন বোস আমাকে একটা চিঠি লিখেছিল, জানিয়েছিল কলকাতায় পৌঁছে আবার একটা চিঠি লিখবে। ব্যারিস্টার ও সাংবাদিকতার টানাপোড়েন চলছিল। কোন পথে যাব তখনও ঠিক করে উঠতে পারিনি। পাকাপাকি কোনো ব্যবস্থার আগেই মহাযুদ্ধ বেঁধে গেল। অন্য অনেকের মতো কলম ছেড়ে বন্দুক ধরতে হলো আমাকেও। ফলে বোসের কোনো সংবাদ নেওয়া হয়নি। যুদ্ধ জীবনের অনেক কথা, কিন্তু সেসব থাক এখন। যুদ্ধ শেষে অক্সফোর্ড এবং বাকিংহামশায়ার রেজিমেন্টের কর্নেল রূপে ভারতবর্ষে পাড়ি দেবার হুকুম হলো। 1 সপ্তাহের নোটিশে লন্ডন থেকে বোম্বাই। টিলবেরি ডক থেকে যে জাহাজে চড়েছিলাম সেটা আমাদের একদিনেই বোম্বাইয়ে নামিয়ে দিল। তারপর বোম্বাই থেকে ফৌজাবাদ, কয়েক বছর সেখানে কাটিয়ে কলকাতা। ফোর্ট উইলিয়াম থেকে হাইকোর্ট এমন কিছু দূর নয়, মাঝে মাঝে আসতাম এই পাড়ায় দর্শক হিসেবে। ভাগ্যের লিখন, কয়েকজন বিচারক বন্ধুর উপদেশে সৈন্যবাহিনী থেকে অবসর নিয়ে ব্যারিস্টারি আরম্ভ করলাম এখানে। ভুলেই গিয়েছিলাম বোসকে। হাইকোর্টের করিডোরে কে যেন একদিন আমার নাম ধরে ডাকলো, হ্যালো, কেমন আছো? সারপ্রাইজিং তোমার আবির্ভাব। চেহারা দেখে চিনতে পারিনি, গলার স্বরে বুঝতে পারলাম বীরেন বোস। আমার দোষ নেই, ক্যামব্রিজের বীরেনের সঙ্গে আজকের বীরেনের একটুও সাদৃশ্য নেই। শরীরটা শুকিয়ে কাঠ, কাঁচা সোনার রং তামার মতো ম্যাড়ম্যাড় করছিল। অস্বাভাবিক ক্লান্তিময় মুখচ্ছবি। আনন্দে জড়িয়ে ধরলাম বোসকে। হ্যালো, সত্যিই সারপ্রাইজিং। কলকাতা থেকে চিঠি লেখার প্রতিশ্রুতি তুমি রাখোনি। কেমন আছো? এমিলি কেমন? অসুখ হয়েছিল নাকি? তার দিকে এক ঝাঁক প্রশ্ন ছুড়ে দিলাম। না, অসুখ করেনি। অন্য প্রশ্নের উত্তর দিল না সে। কোনো আগ্রহ না দেখিয়েই বললে, আজ খুব ব্যস্ত আছি, চললাম। পুরনো বন্ধু, কতদিন পর দেখা। এমন কি তারা থাকতে পারে যে 5 মিনিট কথা না বলেই চলে গেল? ভালো লাগলো না আমার।
সত্যি বলতে আপত্তি নেই, নিজেকে অপমানিত মনে হচ্ছিল। সময় মতো খোঁজ নিলাম বোস সম্বন্ধে, কিন্তু যা শুনলাম তাতে আমার রাগ করবার কিছু রইল না। একটা পয়সা রোজগার করতে পারে না বোস, কোনো পসার নেই তার। তোমরা যাকে বলো ব্রিফ ইন ব্যারিস্টার, ব্যারিস্টার বোসের নাম শুনলে অ্যাটর্নিরা মুখ টিপে হাসে। বোসের মতো প্রতিভাবান ছাত্র আদালতে ব্যর্থ, এ এক রহস্য। রহস্য উন্মোচনের উপায় খুঁজে পেলাম না। লোককে জিজ্ঞাসা করলে বলে বীরেন বোস, রাবিশ, অকম্মা। চিঠি লিখলাম বোসকে, একদিন ডিনারে এসো। কোনো উত্তর দিল না। অসৌজন্যে আঘাত পেলেও কিছুদিন পরে আবার চিঠি লিখলাম, আবারও উত্তর নেই। একদিন বিকেলে টাউন হলের সামনে হঠাৎ বোসকে দেখতে পেলাম। ধরলাম তাকে, আজ ছাড়ছি না, সঙ্গে চলো। বোস বললে কাজ আছে, এখন যেতে পারবো না। প্রতিবাদে কান না দিয়ে এক প্রকার জোর করেই তাকে বাড়িতে নিয়ে এলাম। ডিনারের আগে ছাড়ছি না বলে দিলাম বোসকে। চা পর্ব শেষ না হতেই সন্ধ্যা নেমে এসেছে। ঘরে কেবল আমরা দুটি প্রাণী বেতের চেয়ারে মুখোমুখি বসে আছি, কোনো কথা নেই। মনে পড়ছিল অনেকদিন আগে লন্ডনের এমনই এক সন্ধ্যার কথা। সেদিন আমাদের আলোচনায় প্রাণ ছিল, প্রাণের আনন্দে দুজনে কথা বলছিলাম। আর আজ কিনা আমাকে জেরা করে কথা বার করতে হচ্ছে। শতপ্রণোদিত হয়ে বোস কিছুই বলবে না। ডিনার শেষে আমরা খোলা বারান্দায় এসে বসলাম। আধো অন্ধকারে সামনের টবের ফুলগুলো ভালো দেখা যাচ্ছে না। চাঁদের স্তিমিত আলো এসে পড়েছে বারান্দার এক কোণে। বোস বাইরন থেকে আবৃত্তি করছিল। তারপর ধীরে ধীরে তার জীবনের অনথিত অধ্যায়টি আমাকে শোনাতে আরম্ভ করল। বৈচিত্র্যপূর্ণ জীবন অধ্যায়। কয়েক ঘন্টা লেগেছিল শুনতে। বিলেত ফেরত মেম বিয়ে করা ছেলেকে বীরেন বোসের বাবা বাড়িতে স্থান দেননি, তবে বলেছিলেন অন্য কোথাও থাকো, যা খরচ লাগে দেব। বুঝে সুঝে চলতে হয় বীরেন বোসকে। তার বাবা খরচ দিতে প্রতিশ্রুত হলেও পরিমাণটা বেঁধে দিয়েছেন। মোটেই ভালো লাগছে না এমিলির। টাকা আনা পাইয়ের সূক্ষ্ম হিসেব করে জীবনটাকে নষ্ট করার জন্য সে লন্ডন ছেড়ে আসেনি। এর নাম কলকাতা। লন্ডনের এমিলি কলকাতা দেখে একেবারে হতাশ। রঙিন স্বপ্নজাল বুনেছিল সে ইন্ডিয়ার জীবন সম্বন্ধে। এমিলি ভেবেছিল স্বামী তাকে রাজপ্রাসাদে রাখবেন, দামি মোটরে রোজ রেড রোডে হাওয়া খেতে নিয়ে যাবেন। ছুটিতে কলকাতা ছেড়ে গোপালপুরে সমুদ্র তীরে তারা রঙিন ছাতার তলায় শুয়ে থাকবে, কিংবা লুকোচুরি খেলবে মুসৌরি বা ডালহৌসি পাহাড়ের কোণে কোণে। স্বপ্নভঙ্গজনিত আঘাতটা কাটাবার জন্যই ক্লাবে যেত এমিলি। প্রথম দিকে ৮টার মধ্যেই এমিলি বাড়ি ফিরত। ১ ঘন্টা এগিয়ে ফেরার সময় ৯টায় দাঁড়ালো, তারপর ১০টা, ১১টা। অনেক রাতে যখন সে ক্লাব থেকে ফেরে তখন সে মদে বেহুশ। শিথিল বস্ত্রাবাসে ট্যাক্সি থেকে ঘর পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতাও থাকে না। উশৃঙ্খলতার স্রোতে নিজেকে ভাসিয়ে দিচ্ছে এমিলি। বোস বাধা দিতে অনেক চেষ্টা করে, আদর করে বুঝিয়ে বলে ক্লাবে যেও না, আর গেলেও সকাল সকাল ফিরবে। এমিলি মুখ বেঁকায়। আমি কি তোমার হিন্দু ওয়াইফ যে ঘরের কোণে প্যাকিং বাক্সের মতো পড়ে থাকবো? তবুও বোস হতাশ হয় না। এমিলির কটূক্তি অসুস্থ প্রিয়জনের প্রলাপ মনে করার চেষ্টা করে। দিন কাটে। বোসেরও জীবনের শ্যামলতা সরসতা শুকিয়ে আসে। বোসের মনে হয় সব মেকি, সব নিরর্থক। এমিলির ক্লাব বিল আর ফ্ল্যাশের টাকা মেটাতেই তার শোচনীয় অবস্থা। এমিলি আরও টাকা চায়। টাকা ছাড়া অন্য কোনো সম্বন্ধ নেই স্বামীর সঙ্গে। গল্প উপন্যাসে যা পড়া যায়, এক্ষেত্রেও প্রায় সেরকমই ঘটল। অশান্তিক্লিষ্ট বীরেন বসু অন্য ৫ জনের মতো ধ্বংসের পথে পা বাড়াল। নিজের স্ত্রীর ভালোবাসা না পেয়ে সে মিতালি পাতালো মদের পেয়ালার সঙ্গে। বড় ব্যারিস্টার হবার সব গুণই ছিল তার, তবুও কিছুই হল না। সিদ্ধির জন্য প্রয়োজন একাগ্র সাধনা, একনিষ্ঠ পরিশ্রম। সেই কারণেই সংসারে শান্তি পুরুষের জন্য অপরিহার্য। বাইরে জীবন দেবতার সঙ্গে যুদ্ধের অনুপ্রেরণা এবং উদ্যম অন্তর্মহল থেকেই আসা চাই, নচেত বীরেন বোসের মতো অবস্থা। নিম্নতর প্রতিভা নিয়ে বোসের সমসাময়িক অনেকে কোর্টে সুনাম আর অর্থের অধিকারী হলেন। তারা যখন মক্কেলের মামলা হৃদয়ঙ্গম করার জন্য ব্রিফের পাতায় লাল ও নীল পেন্সিলের দাগ দেন, বোস তখন মদের ঝোঁকে লাল ও নীল রঙের খেলা দেখে। তারা যখন প্রয়োজনীয় নজিরের সন্ধানে কিংস বেঞ্চ, কুইন্স বেঞ্চ এবং ARI এর পাতা তল্লাশি করে, বোস তখন বাইরনের পাতা উল্টায়। প্রথম দিকে বোস ব্রিফ পায়নি এমন নয়, কিন্তু সেদিকে মোটেই খেয়াল ছিল না তার।
অর্ধেক দিন কোর্টেই যায় না। অ্যাটর্নিরা ঠেকে শিখেছেন। কোর্টে ডাক হয়েছে, অথচ ব্যারিস্টার বসে দেখা নেই। অ্যাটর্নি মহলে এসব খবর চাপা থাকে না। অন্য অ্যাটর্নিরাও সাবধান হয়ে গিয়েছেন। থোড়াই তোয়াক্কা করে বস, মদ নিয়ে ব্যস্ত সে। এমিলির অন্তরের সামান্যতম দায়িত্বজ্ঞানের উদয় বোসকে নিশ্চিত পতন থেকে রক্ষা করতে পারত, কিন্তু তা হবার নয়। বোসের বাবা ভাগ্যবান, ছেলের অধপতন চোখে দেখার আগেই তিনি চোখ বুজেছেন। এমিলি আর বীরেন কেউ কারোর খবর রাখে না। লাট্টুর মতো এমিলি ও বীরেন নিজেকে কেন্দ্র করেই পাক খাচ্ছে। এমিলি কখনো ফেরে গভীর রাতে, কখনো বা রাত কাটিয়ে ভোরবেলায়। বীরেন বোস ড্রয়িং রুমের সোফায় পড়ে থাকে। খালি মদের বোতল মেঝেতে গড়াগড়ি যায়। অনেক আগে যা ঘটা উচিত ছিল তা ঘটল দেরিতে। কলকাতার কাছাকাছি এক পাটকলের জনৈক ইংরাজ নন্দনের কণ্ঠলগ্না হলো এমিলি, এবং যথাসময়ে তারই অঙ্কশায়িনী হয়ে প্রস্থান করল স্বদেশে। সময়ের গতিতে বসা একদিন সম্বিত ফিরে পেল। নেশার ঘোর কেটে গিয়েছে। চোখ খুলে দেখল সর্বশান্ত সে। পৈতৃক বাড়িটি ছাড়া সবই লোকসানের অঙ্কে। কেবল লাভ হয়েছে যকৃতের ব্যাধি। অনুতপ্ত বোস নতুন জীবনযাপন করতে মনস্থ করল। পূর্ণ উদ্দীপনা নিয়ে ব্যারিস্টারি করার সংকল্প এবার। কিন্তু ইতিমধ্যে সংকল্প আর সিদ্ধির মধ্যে অনতিক্রম্য ব্যবধান রচিত হয়েছে। ব্রিফবিহীন ব্যারিস্টারের পাকা খাতায় বীরেন বোসের নাম ইতিপূর্বেই লেখা হয়ে গিয়েছে। অপ্রকৃতিস্থ মদ্যপকে কোনো অ্যাটর্নি কেস দিতে চান না, তাকে তো মক্কেলের স্বার্থ দেখতে হবে। ফলে 11টা থেকে 4টা পর্যন্ত বার লাইব্রেরিতে দিবানিদ্রা ছাড়া বোসের আর কিছুই করার রইল না। বন্দানারীর সন্তান লাভের মতো বীরেন বোসের ব্রিফ লাভ স্বপ্নেই রয়ে গেল। পত্রপুষ্পে ভরা বৃক্ষে শীতের আগমনে ক্ষয় শুরু হয়। একে একে ঝরে পড়ে প্রতিটি পাতা। শুধু শাখা প্রশাখার দল কঙ্কালের মতো বীভৎস রূপ নিয়ে দাঁড়িয়ে থাকে। বীরেন বোসেরও তাই। তার জীবনযাত্রার 12 মিটারের পাড়া ক্রমশ নিচের দিকে নামতে লাগলো। র্যাঙ্কিনের তৈরি স্যুট ছাড়া পরত না বীরেন। র্যাঙ্কিন ছেড়ে ওয়াসেল মোল্লা, সেখান থেকে হাওড়া হাটের জামা, সে জামাতেও তালি পড়তে লাগলো একের পর এক। মোটর ছেড়ে ট্যাক্সি ধরল বীরেন বোস, ট্যাক্সি ছেড়ে বাস। একটানা বলে যাচ্ছিলেন সাহেব, আমি শুনে যাচ্ছিলাম নীরবে। একটা প্রশ্ন পর্যন্ত করিনি। ডুবেছিলাম কাহিনীর অতলে। সাহেব থামতে আমিও যেন জেগে উঠে নড়ে চড়ে বসলাম। মাথার ভিতর অদ্ভুত অদ্ভুত চিন্তা তালগোল পাকাচ্ছে। জানতে পেরেছি একটা বিচিত্র জীবনকে। চোখের সামনে দেখতে পাচ্ছি বীরেন বোস যেন একটা নয়। ছেঁড়া নোংরা জামাকাপড় পরা বীরেন বোস আর ক্যামব্রিজের বীরেন বোস একটা শাড়ির দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। মধ্যিখানে আরো অনেকগুলো বীরেন বোস, বিভিন্ন রূপ আর বয়স তাদের। সাহেব আবার বললেন, বোস কিন্তু আমার কাছে কখনো হাত পাতেনি। প্রকারান্তরে বুঝতে পেরে আমিই কিছু কিছু দিয়েছি। তাই নাকি? ভিক্ষা চাইনি বীরেন বোস? বোসকে আমি জানি, আর কখনো সে আসবে না। সাহেব উঠে পড়লেন। বেশ মনে আছে, সেদিন বিকেলে চেম্বার থেকে ডালহাউসি যাচ্ছিলাম। ওখান থেকে বাড়ি ফিরবার বাস মিলবে। কাউন্সিল হাউসে স্ট্রিটে পড়েই দেখতে পেলাম আমার কয়েক গজ সামনে বোস শালপাতার ঠোঙা হাতে ছোলা মটর সিদ্ধ চিবোতে চিবোতে চলছেন। ভাবলাম ছুটে গিয়ে ক্ষমা চাই, বলি আমাকে ভুল বুঝবেন না। না, যাব না, হয়তো লজ্জা পাবেন। চলার বেগ কমিয়ে দিয়ে দুজনের দূরত্ব আরো খানিকটা বাড়িয়ে দিলাম। এক মনে ছোলা চিবোচ্ছেন তিনি, আমি পেছন থেকে দেখছি। ডালহৌসির মোড়ে হাজির হলাম আমরা। সেখানে শালপাতাটা ছুঁড়ে ফেলে দিয়ে ব্রিফের বান্ডিল বা বগলে চেপে ধরে একটা চলন্ত ধর্মতলা মুখ সেকেন্ড ক্লাস ট্রামের কামরায় উঠে পড়লেন ব্যারিস্টার বোস। বয়স তখনও কম, অনুভূতি তীক্ষ্ণ। অভিভূত হওয়াটা আশ্চর্য নয়। ব্যারিস্টার বোস স্মৃতিপটে গভীর দাগ কেটে গিয়েছিলেন। অনুতাপে দগ্ধ হয়েছি। কেন আমি তাকে স্লিপ লিখতে বলেছিলাম? অযথা চিন্তা করে অনেক সময় নষ্ট করেছি। দোলা বেশি লাগার কারণ আছে। মধ্যবিত্ত বাঙালি জীবনের সংকীর্ণ পরিবেশ থেকে এসে পড়েছি বিশাল জগতে। আচমকা সমুদ্রে পড়লে খালের নৌকার যে অবস্থা হয়। নিজের ওপর শ্রদ্ধা বাড়ছিল। সওদাগরি কিংবা সরকারি আপিসে গতানুগতিক কলম পেশা নয়, সাক্ষাৎ জীবনের সঙ্গে আমার কাজ কারবার। গতিময়, বৈচিত্র্যময়, অনিশ্চয়তায় পূর্ণ জীবনকে অতি নিকট থেকে দেখতে পাচ্ছি। দেখে দেখে শক্ত হয়ে যাব। কারণে অকারণে অনুভূতির তন্ত্রীতে আলোড়ন সৃষ্টি হবে না। আজ যখন লিখছি, ব্যারিস্টার বোসের সঙ্গে সাক্ষাৎ হলে শান্ত মেজাজে গ্রহণ করতাম তার কাহিনী। অতি সাধারণ একটা ব্যর্থ দাম্পত্য জীবন, করুণ হলেও বিস্ময়কর নয়।
কিন্তু অনভিজ্ঞ কাঁচা মনের কথা আলাদা। অসংখ্য প্রশ্নের আগাছা সেখানে গজিয়ে উঠেছে। বিলেত ফেরত বোস ব্যারিস্টারিতে কিছুই পান না। বার লাইব্রেরিতে দিবানিদ্রায় সময় না কাটিয়ে চাকরি করলে পারেন, অন্তত নিজের খরচ চলে যাবে। সাহেবের কাছে এ প্রশ্ন তোলার সাহস হয়নি, কিন্তু সদুত্তর না পাওয়া পর্যন্ত মনের অশান্তি কাটছে না। হাইকোর্টে বাবুদের বেঞ্চিতে ছোকাদা বসেছিলেন। ব্যারিস্টার বোসকে চিনলেও তার অতীত জীবনের ইতিহাস ছোকাদা জানতেন না। বলে গেলাম তাকে গোড়া থেকে শেষ পর্যন্ত। অর্জুনবাবু পাশে বসেছিলেন। তিনি বললেন, এ নদীতে যেই ডুবেছে সেই মজেছে। চুনোপুটি থেকে রুই কাতলা সব এখানকার মাটি কামড়ে পড়ে থাকে, মরলেও যাবে না। দার্শনিকের মতো ঘাড় নেড়ে সায় দিলেন ছোকাদা। কালো গাউন একবার ঘাড়ে চাপলে আর ছাড়ান নেই। ব্যারিস্টার সুব্রত রায়ের বাবু পাঁচু গোপাল হঠাৎ আবির্ভূত হলেন। প্রকৃতিতে গম্ভীর হলেও তার রসবোধের অভাব নেই। কি দাদা, কিসের গল্প হচ্ছে? পাঁচুবাবু ছোকাদাকে জিজ্ঞেস করলেন। নতুন এসেছে ছেলেটা, কিছুই জানে না, তাই এই কালো গাউনের রহস্যটা বুঝিয়ে দিচ্ছি। ছোকাদা উত্তর দিলেন, দিন দাদা, বুঝিয়ে সুঝিয়ে দিন। পাঁচুবাবু উঠে গেলেন। ছোকাদা আমাকে বললেন, দেখো বাপু, মাঝামাঝি পথে থাকাটাই ভালো। অতি বাড়বেরও না, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোটও হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। ব্যারিস্টার বসেন না হয় কষ্টের শেষ নেই, কিন্তু ওই যে পাঁচুর সাহেব সুব্রত রায়, তারও কি সুখ আছে? বিশ্বাস হয়নি আমার। ব্যারিস্টার সুব্রত রায়, হাইকোর্টের অন্যতম সেরা ব্যারিস্টার সুব্রত রায়, কি অভাব থাকতে পারে তার? কিন্তু যখন তার সমগ্র জীবনটা আমার কাছে উদ্ঘাটিত হয়েছিল, তখন মত পরিবর্তন করেছি। বিচিত্র জীবন কথা। জীবনের প্রান্তভাগে দাঁড়িয়ে ব্যারিস্টার সুব্রত রায় মাঝে মাঝে পিছন ফিরে তাকান। এ বয়সে সামনে দৃষ্টিপাত করে লাভ নেই, তাতে শুধু শেষের দিনগুলির পদধ্বনি স্পষ্ট হতে স্পষ্টতর হয়ে ওঠে। জীবনের ক্ষণিক অবকাশ মুহূর্তগুলোকে বিষাদপূর্ণ করে তোলে। ক্যালকাটা ক্লাবের ব্যালকনিতে এসে ব্যারিস্টার সুব্রত রায় সামনে সবুজ ঘাসের মখমলে মোড়া লনের দিকে তাকিয়ে থাকেন। ফিরে যান তার পুরনো দিনে। বেশ লাগে, অন্তত কিছুক্ষণের জন্য মুক্তি। মামলার চিন্তা নেই, কেস ল নেই, ব্যারিস্টার এইচ স্যানিয়েলের সওয়ালের উত্তর দেওয়ার ভাবনা নেই। একেবারে মুক্ত, ভাবলে সেনে আত্মসমাধি। সুব্রত রায়ের নিঃশ্বাস ফেলার সময় নেই। ব্রিফের পাহাড়, একটা মাথা কত কেস নেওয়া সম্ভব? কিন্তু কেউ শুনতে চায় না। দুরূহ কেস, জটিল আইন। সুব্রত রায়ের কাছে সে ব্রিফ আসবেই। কাজ কমানোর জন্য তিনি পাঁচু গোপালকে বলছেন, পাঁচু, 60 মোহরের কমে কেস নেব না। পাঁচু ঘাড় নেড়েছে। কিছুদিন পরে মনে পড়ল, কই, কাজ তো কমেনি। পাঁচু গোপাল, কি ব্যাপার? পাঁচু গোপাল হাসে। স্যার, 100 মোহর চাইলেও অ্যাটর্নিরা এখানে লাইন দেবে। সুব্রত রায়ের হাসি আসে। ওদের ধারণা আমি কেস নিলেই জয় সুনিশ্চিত, যত খারাপ মামলাই হোক। কিন্তু দিনকে তো রাত করা সম্ভব নয়। সত্যের নিজস্ব গণ্ডি আছে, আইনের জাদুতে তাকে রুদ্ধ করা সম্ভব নয়। কিন্তু ওরা তো বুঝেও বোঝে না। অ্যাটর্নিরা আড়ালে বলে, লোকটা অর্ধপিচাস, 1 পয়সা ফি কম নেবে না। সুব্রত রায় ভাবেন, কেন তিনি মোটা ফি নেবেন না? ব্রিফের খোঁজে একদিন তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। একটা কেস, জুনিয়র ব্রিফ কিংবা আনডিফেন্ডেড ম্যাটার। তখন কোনো অ্যাটর্নি মুখ তোলেননি, বলেছেন, কাজ কোথায় মশাই? আজ সারা হাইকোর্টে তার যশ। সুব্রত রায় অমুক কোর্টে কেস করবেন, ছোকরা অ্যাডভোকেট এবং ব্যারিস্টাররা সেখানে ছোটে। ব্যারিস্টার রায় কিভাবে প্লিড করেন দেখতে হবে। অনেক দিনের অভিজ্ঞ যোদ্ধা তিনি। ধীরে ধীরে এসে চেয়ারে বসেন। জজ সাহেব মৃদু হাসিতে তাকে স্বাগত জানান। তিনি বুঝতে পারেন, সোজা মামলা নয়। এক মনে সুব্রত অন্য পক্ষের বক্তৃতা শুনে যান। জুনিয়রকে ফিসফিস করে কিছু হয়তো বলেন। জুনিয়র সম্মতিসূচক ঘাড় নেড়ে একটা বইয়ের মধ্যে থেকে কি যেন খুঁজতে থাকে। তারপর বইটা এগিয়ে দেয় তার সামনে। পড়া শেষে আত্মপ্রসাদের হাসি দেখা যায় তার মুখে। বইয়ের পাতার নম্বর কাগজে লিখে রাখেন। অন্য পক্ষ কোনো অস্ত্র ছাড়লে এক মুহূর্তের জন্য তার চোখ বুজে যায়। মনের গহনে কিসের অনুসন্ধান চলে। অনেক যুক্তির অস্ত্র সেখানে থরে থরে সাজানো। সুব্রত রায় তারই একটা তুলে নেন। দিনের শেষে হাতে মোটা অঙ্কের একটা চেক আসে। অ্যাটর্নি ধন্যবাদ দেয়, মক্কেল কৃতজ্ঞতায় হাত চেপে ধরে। ব্যারিস্টার রায় হাত ছাড়িয়ে নেন। না না, এসব তার ভালো লাগে না। মক্কেলের জন্য নয়, নিজের জন্যই তিনি পরিশ্রম করেন।
কেমন একটা জিদ চেপে বসে। ন্যায় অন্যায় যাই হোক, জিততে হবে। রেম্পিনী সাহেবও তাই বলতেন। তখন বিশ্বাস হয়নি। আমাদের পেশা ষাঁড়ের লড়াইয়ের মতো, গোচাই, বেপরোয়া হতে হবে। টাকা নিয়ে তুমি অপরের হয়ে লড়াইয়ে নেমেছ, চোখ বন্ধ করে শিং উঁচিয়ে সামনে ছুটতে হবে, আঘাত করো। জিতলে ধন্য ধন্য হয়ে যাবে, হারলে কেউ চেয়েও দেখবে না। ব্যারিস্টার রায় ক্লান্তি অনুভব করেন। সারাটা জীবন তাকে শুধু জিততে হবে, একের পর এক হারাতে হবে বিপক্ষকে, কেস ল খুঁজতে হবে, যুক্তির শানিত অস্ত্রে ছিন্ন ভিন্ন করতে হবে অপরপক্ষকে। বিশ্রাম নেই, মুক্তি নেই। জ্ঞানদা সুন্দরী দাসী ভার্সেস চন্দ্রশেখর মুখোপাধ্যায়। জ্ঞানদা সুন্দরীকেই জেতাতে হবে। পরেই মোহনলাল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। প্রমাণ করতে হবে ভারত সরকার সংবিধানের অমুক উপধারার বিধান লঙ্ঘন করেছেন। সবকিছু মনে রাখতে হলে ব্যারিস্টার রায় এতদিনে উন্মাদ হয়ে যেতেন। সে কথা রেম্পানি সাহেব অনেক আগেই বলেছিলেন। সুব্রত, এ লাইনে বড় হতে হলে অনেক কিছুই মনে রাখতে হবে, অনেক কিছুই নখাগ্রে চাই, কিন্তু ভুলতেও হবে অনেক কিছু। ভুলবার জন্য সাধনা করতে হয়। যা কিছু অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, স্মৃতিপট থেকে তা মুছে ফেলতে হবে। তখন সুব্রত রায়ের বয়স অনেক কম। এই হাইকোর্টের বারান্দা দিয়ে রেম্পিনি কোর্ট ঘরে যাচ্ছিলেন। এমন সময় পুরনো মক্কেলের সঙ্গে দেখা। গুড মর্নিং মিস্টার রেম্পিনি। সেবার শুধু আপনার জন্যই আমাদের জমিদারি রক্ষা পেয়েছিল। 7 দিন ধরে যে আশ্চর্য যুদ্ধ করছিলেন তা তো কোনোদিন ভুলবো না। না না, ওসব বলে লজ্জা দেবেন না। রেম্পিনি সামনের দিকে পা বাড়ালেন। কৌতূহলী সুব্রত রায়ের ব্যাপারটা জানতে ইচ্ছা হয়। কোন কেসটা স্যার? মনে নেই। রেম্পিনি নিস্পৃহভাবে বলেন। সে কি, 7 দিন ধরে কেস করেছিলেন, তার কিছু মনে নেই? একটুও মনে নেই। মামলার রায় বেরোবার সঙ্গে সঙ্গে আমি সব ভুলে যাই। নাম ধাম ঘটনা কিছুই মনে থাকে না, শুধু আইনের পয়েন্টটা ছাড়া। রেম্পিনি সাহেব পিছন ফিরে সুব্রতকে আরও বলেছিলেন, তোমাকেও ভুলতে হবে, না ভুলতে পারলে বড় হতে পারবে না। ভুলতে ভুলতে সুব্রত রায় আজ জীবনের সকল আনন্দই ভুলতে বসেছেন। কি আছে সুব্রত রায়ের জীবনে? সুব্রত রায় ব্যারিস্টার, কিন্তু শুধুই ব্যারিস্টার, অপর 5 জনের মতো মানুষ নয়। সংসারের কর্তা নয়, প্রেমময় স্বামী নয়, স্নেহময় পিতা নয়, শুধু অর্থোপার্জনের যন্ত্র মাত্র। সুব্রত রায় ভাবেন এর চেয়ে সাধারণ চাকরি অনেক ভালো। 10টা 5টার বাইরে তারা মানুষকে গিলতে আসে না। ভোর 5টায় ব্যারিস্টার রায়ের দিনের শুরু। 5:30টায় চাকর যখন স্টোভ জ্বালিয়ে চা দিয়ে যায়, মেয়েরা তখনও বিছানায়। দীপালিও ঘুমে অচেতন। নিদ্রা পর্ব শেষ করে দীপালি যখন দৈনন্দিন জগতের কাছে হাজিরা দেন, সুব্রত রায় তখন অন্য এক জগতে। লাইব্রেরি রুমে বইয়ের অতলে তখন তার সকল সত্তা নিমজ্জিত। 8টায় জুনিয়র আলোক সেনের গলার আওয়াজ শোনা যায়। দুজনে আলোচনা চলে। সেকশন 23A, ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট। পাশের র্যাক থেকে তিনি বই টেনে নেন। ঠিক 9টায় চাকর সামনে এসে দাঁড়ায়। একটু বিরক্ত হয়েই সুব্রত রায় তার মুখের দিকে তাকান। ইঙ্গিতে তাকে অপেক্ষা করতে বলে তিনি আরও খানিকটা পড়ে যান। চাকরের হাতে ইট রঙের 2টো ট্যাবলেট এবং 1 গ্লাস জল। চাকর অধৈর্য হয়ে ওঠে। আপনার ট্যাবলেট হুজুর। ওষুধের কথা ভুলেই গিয়েছিল সুব্রত রায়। মুখে জল নিয়ে ট্যাবলেট 2টো গলার্ধকরণ করতে করতেই তিনি ইলেকট্রিক বেলে চাপ দেন। আওয়াজ শুনেই পাঁচু ঘরের মধ্যে এসে দাঁড়ায়। পাঁচুকে বলেন, ফাউলার ব্রাদার্সের মিস্টার মল্লিককে ডাকো। ব্রিফের বান্ডিল হাতে মিস্টার মল্লিক এসে চেয়ারে বসেন। আলোচনা আরম্ভ হয়। কথাবার্তা জুনিয়র কাগজে নোট করে। মিস্টার মল্লিক বিদায় নেন। অন্য অ্যাটর্নি আসে, কনসালটেশন চলে। তারপর একসময় ঘড়ির দিকে তাকিয়ে আতকে চেয়ার থেকে উঠে পড়েন। কোর্টের সময় হয়ে গিয়েছে। অন্তর্মহলে ছোটেন সুব্রত রায়। কোনো কথাবার্তা নয়, সোজা বাথরুম। সেখান থেকে খাবার ঘর। খুব সামান্য খেতে হয়, যত সামান্য সম্ভব। ডাক্তারের কড়া নির্দেশ, তেল নয়, ঘি নয়, মাংস 20 বৎ, চিনির তো সম্বন্ধই নেই। দীপালি সামনে দাঁড়ান। 2-একটা কথা বলবার ছিল, কিন্তু এখন ওসব নয়, একটুও সময় নেই। মাথার মধ্যে আজকের কেসটা গজগজ করছে। ওখানে অন্য কিছু আর ঢুকবে না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দীপালি সাদা ব্যান্ডটা গলায় বেঁধে দেন। একটু যেন বেঁকে রইল। সুব্রত বলেন। দীপালি হেসে ফেলেন। আজ নয়, 35 বছরে একদিনও সুব্রতর ব্যান্ড বাঁধা মনঃপুত হয়নি। দীপালির হাসি কিন্তু সুব্রতর নজরে পড়ে না। হাত ঘড়ির দিকে তাকিয়েই তিনি বলেন, সরি, অন্য সময় কথা কইব। আজকে ফার্স্ট আওয়ারে কেস, পার্ট হার্ড ম্যাটার। তারপর দ্রুত বেগে একতলায় নেমে আসেন।
রোভার গাড়িটা হাইকোর্টের ভেতরে ঢুকে যায়। লিফটে সোজা দোতলায় বার লাইব্রেরি। ডেলি লিস্টে 4-5টা লাল দাগ দিয়ে রেখেছে পাঁচু গোপাল। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।